তো ইন্ডিয়া থেকে আমি বাংলাদেশে আজকে চলে যাচ্ছি, আর হচ্ছে কলকাতা থেকে বাংলাদেশে যাব হচ্ছে বাসে। সেটা তো আপনারা আমার আগের ভিডিওটিতে দেখেছেন। তো আমার ডিরেক্ট কলকাতা থেকে বাংলাদেশ ঢাকা পর্যন্ত বাস জার্নিটা কেমন ছিল, আর এই বাসটির সার্ভিসটি বা কেমন ছিল, এবং কলকাতা থেকে ঢাকা আব্দুল্লাহপুর পর্যন্ত কত রুপি ভাড়া নিয়েছিল, এবং এই বাসটি দিয়ে ইন্ডিয়ার কলকাতা থেকে বেনাপোল বর্ডার ইমিগ্রেশন শেষ করে বাংলাদেশ পর্যন্ত যাইতে আমার কোনো সমস্যা হয়েছিল কিনা, বা আপনারা সুন্দরভাবে যাইতে পারবেন কিনা, সবকিছু আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো জানতে হলে সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার বাসটি হচ্ছে সকাল 6টার দিকে কলকাতা মার্কুইস থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই তো আমি 5টার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি টেডি হয়ে দেন আমার ব্যাকপ্যাক গুলো নিয়ে হোটেল থেকে বের হয়ে পড়লাম। ইন্ডিয়া থেকে চলে যাচ্ছি, জানি না আবার ইন্ডিয়াতে কবে আসা হবে। তো ইন্ডিয়ার চাটাকে খুব বেশি মিস করব। তো চাটা আর কি খুব বেশি খাইতে ইচ্ছে করতেছিল লাস্ট বারের মতো। আর এত সকালে এখন পর্যন্ত কোনো দোকানপাটি খুলে নাই, বাট এই দোকানটি খোলা ছিল আর দেখলাম এখানে চা বিক্রি করতেছে। দেন ভাবলাম হাতে যেহেতু সময় আছে আর সকাল সকাল যেহেতু চা খাইতে ইচ্ছে করতেছে, তো লাস্টবারের মতো ইন্ডিয়া চাটা খেয়ে যায় আর আজকে সকালটা না হয় চায়ে চুমুক দিয়ে শুরু করা যাক। এই তো যেই কথা সেই কাজ, এক কাপ চা নিয়ে নিলাম। দেন বিসমিল্লাহ বলে চায়ে চুমুক দিয়ে আজকে সকালের যাত্রাটা শুরু করলাম। তো হাতে পর্যাপ্ত সময় ছিল। দেন রিল্যাক্সে চাটা খেয়ে ডিরেক্ট চলে আসলাম হচ্ছে বাস কাউন্টারের সামনে। তো এখানে আইসা দেখি যে আমাদের 6টার বাসের অলমোস্ট সব যাত্রীরাই চলে আসছে আধা ঘন্টা আগেই। যাই হোক কিছুক্ষণ অপেক্ষা করি বাসটি আসতে থাকুক, আর তাড়াতাড়ি আসছি ভালোই হয়েছে। তা না হইলে আবার লেট করে আসলে তখন আবার বাসটি মিস করে ফেললে আরেক ঝামেলা হয়ে যেত। তো এই তো সবাই বাস কাউন্টারের সামনে দাঁড়া অপেক্ষা করতেছিলাম বাসের জন্য। তো কিছুক্ষণ অপেক্ষা করার পরেই দেখতে পারলাম ওই তো আমাদের বাসটিও চলে আসছে। তো কাউন্টারের সামনে বাসটি আসতেছে আস্তে আস্তে। তো এই তো বাসটি ঠিক 6টার দিকে কাউন্টারের সামনে চলে আসছে। এখন বাসে উঠে পড়বো। আর বাসে ওঠার আগে আমার যে ব্যাকপ্যাক গুলো আছে, কাঁধ ব্যাগ বাদে বাকি যে 2টা ব্যাগ ছিল আমার সাথে, তো ওই 2টা ব্যাগ আর কি বক্সে দিয়ে দিব। এই তো আমার ব্যাগ 2টা বক্সে দিয়ে দিলাম। বক্সে ব্যাগ 2টা দিয়ে দেন 2টা টোকেন নিয়ে ঝটপট করে বাসে উঠে পড়লাম। এই ভিডিওটা ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসার সময় শুট করা ছিল, বাট আমি এখন কিন্তু বাংলাদেশে আছি। কেউ আবার ভাইবেন না যে আমি এখন পর্যন্ত ইন্ডিয়াতে আছি। ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসার পরে ইন্ডিয়া 2-3টা ভিডিও এডিট করে আপলোড করা হয়ে গেছে, বাট এই ভিডিওটা এডিট করে আপলোড করতে একটু দেরি হয়ে গেছে। তার কারণ হচ্ছে সময়ের অভাব ছিল, আর একটু আমি শিখছিলাম। যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন। তো বাসে উঠে আমার সিট নাম্বারটা খুঁজে দেন আমার সিটে আমি বসে পড়লাম। এদিক দিয়ে সুপারভাইজার চেক করে দেখতেছিল যে এখান থেকে যে যাত্রীগুলো ওঠার কথা ছিল তো সবাই ঠিকঠাক মতো উঠছে কিনা। দেন চেক করে দেখলো যে সবাই ঠিকঠাক মতো উঠছে আর সবকিছুই ঠিকঠাক ছিল। দেন এই তো আমাদের বাসটিও ছেড়ে দিল। এদিক দিয়ে বাসটি কিছুক্ষণ রান করার পরে সুপারভাইজার সব যাত্রীদেরকে কমপ্লিমেন্টারি হিসেবে হাফ লিটার করে মিনারেল ওয়াটার ডিস্ট্রিবিউট করে দিচ্ছিল। দেন এই তো আমি আমারটা নিয়ে রেখে দিলাম, যখন পিপাসা লাগবে তখন খাওয়া যাবে। এই তো দেখতে দেখতে যাচ্ছিলাম, আর আরেকটা জিনিস ভেবে সত্যি অনেক বেশি খারাপ লাগতেছিল। অনেকদিনই হয়ে গেল ইন্ডিয়াতে আসছি, তো অনেকদিনই ইন্ডিয়াতে স্টে করা হয়েছে। তো এক জায়গায় আর কি থাকা হইলে সেই জায়গার প্রতি একটা কিন্তু মায়া কাজ করে। তো সেই জায়গাটাকে ছেড়ে বাংলাদেশে চলে যাচ্ছি। কলকাতাতে অনেকদিনই ছিলাম, তো কলকাতার প্রতি একটা মায়া জন্মে গিয়েছিল আর কি, সেইটাই ভাবতেছিলাম আর একটু একটু খারাপ লাগতেছিল। আর এইদিকে আরেকটা জিনিস ভেবে অনেক বেশি ভালো লাগতেছিল, সেইটা হচ্ছে যে নিজের দেশে ফিরে যাচ্ছি। নিজের দেশের মানুষকে অনেক বেশি মিস করতেছিলাম, নিজের দেশের মাটিটাকে অনেক বেশি মিস করতেছিলাম, এবং কি নিজের ফ্যামিলিকেও অনেক মিস করতেছি। তো অনেকদিন ধরে দেখি না, তো এইটা ভেবে ভালো লাগতেছিল যে বাংলাদেশে চলে যাচ্ছি, নিজের দেশে চলে যাচ্ছি। আর আরেকটা জিনিস ভেবে খারাপ লাগতেছিল যে একটা জায়গায় ছিলাম সেই জায়গাটাকে ছেড়ে চলে যাচ্ছি। তো একটা জায়গায় কিছুদিন থাকলে ওই জায়গার প্রতি একটা মায়া জন্মাবে, এটাই স্বাভাবিক। এই তো দেখতে দেখতে আর আপনাদের সাথে একটা স্যাড স্টোরি শেয়ার করতে করতে একটা বাস স্টপেজে চলে আসলাম। তো বাসে এখানে 20 মিনিটের একটা বিরতি দিছে হালকা পাতলা কিছু খাওয়ার জন্য। দেন এই তো বাস থেকে নেমে একটু ফ্রেশ হয়ে হালকা পাতলা খাওয়া দাওয়া শেষ করে দেন একটু হাঁটাহাঁটি করে আবারও বাসে উঠে পড়লাম। এদিক দিয়ে সবাই খাওয়া দাওয়া শেষ করে বাসটিতে উঠে পড়ছে। আর সুপারভাইজার বললো যে বেনাপোলের আগে আর কোনো স্টপেজ হবে না। তো 20 মিনিটের বিরতি শেষে আবারও বাসটি বেনাপোলের উদ্দেশ্যে রান করা শুরু করলো। এই তো আমরা দেখতে দেখতে বেনাপোল বর্ডারে চলে আসলাম। তো সুপারভাইজার বললো যে আপনারা যায় গ্রিন লাইনের কাউন্টারে বসেন, আমরা প্রসেসিং করে দিচ্ছি কিভাবে সিরিয়ালে দাঁড়াবেন। তো আর আপনাদের যে বক্সে ব্যাকপ্যাক গুলো আছে সেইগুলো কাউন্টারে নিয়ে আসতেছি। তো যেই কথা সেই কাজ, বাস থেকে নেমে ডিরেক্ট চলে আসলাম হচ্ছে গ্রিন লাইনের কাউন্টারে। তো কাউন্টারে এসে একটু ফ্রেশ হয়ে দেন একটু বসে রেস্ট নিতেছিলাম। এদিক দিয়ে আমরা কাউন্টারে বসে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম। তো আমাদের বাসের বক্সে যে ব্যাকপ্যাক গুলো ছিল সেইগুলো চলে আসছে। তো এখন আমরা সিরিয়ালে গিয়ে দাঁড়াবো। ও আচ্ছা আরেকটা কথা হচ্ছে, আমার কাছে কিছু রুপি ছিল, তো রুপিগুলো এই গ্রিন লাইনের এই কাউন্টার থেকে আমি এক্সচেঞ্জ করে বিডিটি নিয়ে নিয়েছি। তো সেটা আর কি ভিডিও করতে মনে ছিল না, তাই আর কি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। যাই হোক এই তো আমরা আমাদের ব্যাকপ্যাক গুলো নিয়ে দেন গ্রিন লাইন বাসে আমরা যারা ছিলাম সবাই একসাথে একটা সিরিয়ালে দাঁড়ায় পড়লাম। গ্রিন লাইন থেকে আমাদের একটা সিরিয়াল করে দেওয়া হয়েছিল। আর আজকে বেনাপোল বর্ডারে এসে দেখলাম যে অনেক বেশি ক্রাউড ছিল, অনেক বড় সিরিয়াল ছিল। তো এত বেশি ক্রাউড আর সিরিয়াল থাকার কারণ হচ্ছে কিছুদিন আগে কলকাতাতে নির্বাচন ছিল, যার কারণে বেনাপোল বর্ডারটা 3-4
দিনের জন্য অফ ছিল, আর এই কারণে অনেক মানুষ ইন্ডিয়াতে আটকা পড়ে গেছিল যারা আর কি বেনাপোল বর্ডার দিয়ে পাস হইতে পারে নাই। তো আজকে আর কি বেনাপোল বর্ডারটা খুলে দেওয়া হয়েছে। তো আশা করি আপনারা বুঝতেই পারতেছেন আজকে কেন এত বেশি ক্রাউড হইতেছে। তো এই তো ইন্ডিয়া এবং বাংলাদেশের ইমিগ্রেশন আর চেকিংটা শেষ করে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মাটিতে পা রাখলাম। সত্যি বলতে অনেক বেশি ভালো লাগতেছিল আমার। যাই হোক, সহি সালামতে বাংলাদেশে এসে পৌঁছাইলাম, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। এই তো গ্রিনল্যান্ড বাসটির কাউন্টারে এসে ব্যাকপ্যাক গুলো রেখে দেন বাহিরে এসে দেখলাম যে একটা মামা মালাই আইসক্রিম বিক্রি করতেছিল। তো আমি একটা মালাই আইসক্রিম নিয়ে একটু টেস্ট করে দেখতেছিলাম যে মালাই আইসক্রিমটা কেমন লাগে। বাট খাওয়ার পরে যে বুঝলাম যে পুরো একদম একের ছিল, কি বলবো, অসাধারণ মজা ছিল মালাই আইসক্রিমটা। এই প্রথম আমি এত মজাদার একটা মালাই আইসক্রিম খাইলাম যেটা আপনাদেরকে আমি বলে বোঝাইতে পারবো না। আপনারা যদি টেস্ট না করেন তাহলে বুঝতে পারবেন না। এই তো আমরা কাউন্টারে বসে বসে সবার জন্য অপেক্ষা করতেছিলাম। তো আমাদের সিরিয়ালের পিছনে যারা ছিল তারা এখনো ইমিগ্রেশন শেষ করে কাউন্টারে আসে নাই। তো তারা ইমিগ্রেশন শেষ করে কাউন্টারে আসলে দেন আমাদের বাসটি বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে অলরেডি আমাদের বাসের সব যাত্রীরাই চলে আসছে। আর এদিক দিয়ে সুপারভাইজার বললো অল্প কিছুক্ষণের মধ্যে বাসটি ছেড়ে দিবে, সবাই যায় বাসে উঠে যার যার সিট নাম্বারটা খুঁজে বের করে সিটে বসার জন্য। তো এই কথা শুনে ঝটপট করে বাসে উঠে দেন আমার সিট নাম্বারটা খুঁজে বের করে সিটে বসে পড়লাম। তো ভিডিওটা শেষ করার আগে চলেন আবারও একটু আপনাদের সাথে শেয়ার করা যাক ডিরেক্ট কলকাতা থেকে ঢাকা পর্যন্ত আমার কত রুপি ভাড়া নিয়েছিল এই বাসে। কলকাতা মার্কুইজ থেকে ঢাকা আব্দুল্লাহপুর পর্যন্ত আমার কাছ থেকে ভাড়া নিছে হচ্ছে তারা 1100 রুপি। এই বাসটি দিয়ে আপনারা কলকাতা থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত যাইতে পারবেন, বাট বেনাপোলে আপনাদের এই বাসটি চেঞ্জ করতে হবে। তো আশা করি আপনারা সম্পূর্ণভাবে ক্লিয়ার হইতে পারছেন, আর আমার এই ভিডিওটা থেকে আপনারা অল্প হলেও কিছু ইনফরমেশন জানতে পারছেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।